আমি বিয়ে করলে সিনিয়র মেয়েকেই বিয়ে করব, না হলে আমি কাউকে বিয়ে করব না বলে দিলাম। আমার কথা শুনে মা বাবা কপাল কুঁচকে আমার দিকে তাকান। আমি সেসব পাত্তা না দিয়ে চুপচাপ টিভি দেখতে থাকি। মা এগিয়ে আসে, আমার কান টেনে ধরে বলে, ওই, তোর জন্য কি সুন্দর মেয়ে দেখলাম, আর তুই কিনা সিনিয়র মেয়েকে বিয়ে করবি? ফাজলামো করিস? আহ, কানে লাগছে তো মা। শোনো, সিনিয়র মেয়েরা অনেক কেয়ারিং হয়, অনেক আদর করে, ঠিক মায়ের মতো ভালোবাসে, বুঝেছো? তাহলে বাপ, তোর সিনিয়র মেয়ে বিয়ে করা লাগবে না। আমি তো জানি তোর মা কেমন ভালোবাসে। ওই, কি বললে? আমি তোমাকে ভালোবাসি না? দাঁড়াও, তোমাকে বোঝাচ্ছি আমি। এই না না, মজা করছিলাম। তা কাব্য, তোর কোনো মেয়ে পছন্দ আছে বলতো? কথাটা শুনে আমি মহা খুশি। কদিন ধরে বিয়ের কথা বলছে বাড়িতে। সবে 1 বছর হয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। এর ভিতরে বাড়িতে মা কানের কাছে লাগিয়ে দিয়েছে, বিয়ে কর বিয়ে কর, ভালো লাগে না এমন। যদিও বিয়েটা করতে চাই, কিন্তু সমস্যা হলো আমার অফিসের বসকে দেখে ভেবেছিলাম উনি ছেলে হবেন, কিন্তু প্রথম যেদিন জয়েন করি সেদিন তাকে দেখেই আমার মাথা পুরো ঘুরে যায়। তিনি একটা মেয়ে। মেয়ে তো না, যেন কোনো স্বর্গ থেকে নেমে আসা পড়ি। এত মারাত্মক সুন্দরী, বিনয়ী, নম্র, ভদ্র মেয়ে কখনো দেখিনি। আমার তাকে ভালো লেগে যায়। মেয়েটাকে রোজ অফিসে বসে দেখি, কাজের বাহানায় তার কাছে যাই, তাকে দেখতেই থাকি। কত বাজে ধরা পড়ি তার কোনো হুঁশ নেই। ছুটির পর যতক্ষণ না তিনি গাড়িতে ওঠেন, আমি ততক্ষণ অবধি দাঁড়িয়েই থাকি। বৃষ্টির সময় একদম উনি ছাতা আনেননি, গাড়িটা নষ্ট ছিল তার। নিজের ছাতা তাকে দিয়ে নিজেই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে আসি। আহ মা, সেদিন কি বকাটাই না দেন। বিয়ে করলে আমি তাকেই করব। বাবা আমার মাথায় একটা গাঁটটা দিয়ে বলেন, ওই, কি ভাবছিস? কি প্রশ্ন করলাম, উত্তর দিস না কেন? হ্যাঁ বাবা, পছন্দ তো একজন আছে, কিন্তু তোমরা শুনলে আবার লাভ দিয়ে ওঠো না। তা বল, কে সে? আমার অফিসের সিনিয়র বস, দেখতে অনেক সুন্দর বাবা। কি, তুই অফিসের সিনিয়র বসকে পছন্দ করে বসে আছিস? হ্যাঁ। হায় রে আল্লাহ! নাম কি মেয়েটার? থাকে কোথায়? বাবার নাম কি? মেয়েটার নাম নিয়াশা, বাড়ি 6 নম্বর গলি 3 নম্বর মোড়ের 2 নম্বর ফ্ল্যাটের নম্বর বাসা। বাবার নাম নাজমুল আহমেদ। পেয়েছো ঠিকানা? এবার যাও তো এখান থেকে। আমার কথা শুনে মা বাবা দুজনের দিকে তাকিয়ে থাকেন কিছু সময়। আমি ওনাদের চেহারার এক্সপ্রেশন দেখে বুঝতে পারি না কি হতে পারে বা আমার কি বলা দরকার। বাবা জোরে একটা শ্বাস নিয়ে বলেন, তুই আর কোনো মেয়ে খুঁজে পেলি না বাপ? ওই মেয়েকেই পছন্দ করতে হলো তোর? কেন, কি সমস্যা? 2-3 বছর সিনিয়র, এটা কোনো বিষয় না। এটা কোনো ব্যাপার না বাবা, আমার কাছে আমি মানিয়ে নেব। সমস্যা তো ওখানে না। সমস্যা হলো তোর মায়ের এক্সের মেয়ে নিয়ে আসা। নাজমুল তোর মায়ের 1 বছরের প্রেমিক ছিল। ওই, কি বলছো এসব? মার খাবে তুমি। ছেলের সামনে এসব উল্টাপাল্টা বলা বন্ধ করো। কি, সে আমার এক্স বাবার মেয়ে? কাম সারছে রে, কিভাবে কি? মা কথাটা শুনে আমার কান টেনে ধরে জোরে আমি বলে ওঠে। লাগে, আবার কি করলাম? কান ছাড়ো তো। ওই ফাজিল, তোর এক্স বাবা মানে? থাপড়িয়ে তোর দাঁত ফেলে দেব। নাজমুল আমার জুনিয়র ছিল 1 বছরের। সে আমার পেছনে আটার মতো লেগেছিল। পরে তোর নানু তোর বাবার সাথে দেখে শুনে বিয়ে দেয়। আমি কখনো তাকে পাত্তা দেইনি, বুঝেছিস? ও, তাই তো বলি, সিনিয়র জুনিয়রে কি প্রবলেম? আমি এখনো পুরো শিওর এই মেয়েকেই বিয়ে করব আমি। সব ব্যবস্থা করো। আচ্ছা দেখি, নাজমুলের সাথে কথা বলি। কিন্তু আমি বুঝলাম না, তুমি যদি আঙ্কেলের আগে বিয়ে করো তাহলে নিয়ে আসা আমার জুনিয়র হওয়ার কথা, সে সিনিয়র কেন হলো? আমরা বিয়ের 4 বছর পর বাচ্চা নিই। ইস, তোমাদের রোমান্টিকের ঠেলায় আমি জীবন যুদ্ধের 4 বছর পিছিয়ে গেলাম বাবা। তোমাদের নামে মামলা করব। তবে রে অভ্র, দাঁড়া। কথাটা বলতেই আমি দৌড় দিই, এক দৌড়ে বাইরে আসি। আমি মা বাবার সাথে ফ্রি, বন্ধুর মতো ট্রিট করেন আমাকে। আমি বাইক নিয়ে বের হয়ে পড়ি, উদ্দেশ্য নিয়ে আসার বাসার সামনে যাওয়ার। ওখানে রাস্তায় থাকা কয়েকটা বাচ্চার সাথে আমার খুব খাতির হয়ে গেছে, কারণ রোজ একবার হলেও আমি নিয়ে আসার বাড়ির সামনে যেয়ে ঘোরাঘুরি করি। প্রথম যেদিন যাই সেদিন একটা পথশিশু অ্যাক্সিডেন্ট করে।
তাই আমি সেই মেয়েটাকে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যাই। বেশ ভিড় জমেছিল, নিয়ে আসাও এসেছিল। তারপর থেকে বাচ্চাদের সাথে আমার খুবই খাতির। আমি গেলে খাবার, চকলেট, গিফট নিয়ে যাই। আর আমি রাস্তার পাশে বসে নিয়াসার রুমের দিকে হাঁ করে তাকিয়ে থাকি। মাঝে মাঝে আসে, আমাকে দেখে আবার ভিতরে চলে যায়। আমার খুবই ভালো লাগে। সিনিয়র মেয়েকে পটাতে হবে কিভাবে জানি না, তাই বিয়ের প্রস্তাব ছাড়া আর কোনো উপায় দেখি না। অফিসে তো কাজের ফাঁকে চুরি করে দেখায় চলে। কত অজুহাতে তার কেবিনে যাই, ফাইল দেওয়া, ছোটোখাটো প্রশ্ন করা বা কেবল এক ঝলক দেখার জন্য সব করা। তার গম্ভীর আর পেশাদার মুখটাও আমার কাছে অপূর্ণ লাগে। যখন উনি মৃদু হাসে, আমার মনে হয় পুরো অফিসটাই আলোকিত হয়ে ওঠে। এই নিয়াসা ম্যামের ব্যক্তিত্ব, কাজের প্রতি তার নিষ্ঠা আর তার ভেতরের নরম মানুষটা আমাকে আরও বেশি টানে। আজ অফিসে একটা বড় মিটিং ছিল। নিয়াসা ম্যাম প্রেজেন্টেশন দিচ্ছিলেন। তার কণ্ঠস্বর এত ধীর ছিল, শুনতে এত ভালো লাগে। সবাই মনোযোগ দিয়ে শুনছিল। আর আমি তো নিয়াসের দিকে তাকিয়েই মুগ্ধ। একটা কঠিন প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি একটু ভ্রু কুঁচকে, আর তখন তার কপালে হালকা ভাঁজগুলো আমার হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয়। মিটিং শেষে যখন আমি তার কাছে যাই, তখন তিনি ফাইল গোছাচ্ছিলেন। ম্যাম, প্রেজেন্টেশনটা অসাধারণ ছিল, বিশেষ করে Q3 ডেটা অ্যানালিসিসটা। ধন্যবাদ কাব্য, তুমিও খুব ভালো কাজ করেছো আজকাল। তবে তোমার চোখটি স্ক্রিনে রাখলে ডেটা আরও পরিষ্কার দেখতে পাবে। কথাটা শুনে আমি অপ্রস্তুত হয়ে যাই। তার মানে তিনি লক্ষ্য করেছে আমি তার দিকে তাকিয়ে থাকি। আমার মুখ লাল হয়ে যায়। জি ম্যাম, খেয়াল রাখবো। ঠিক আছে, এখন যাও, অনেক কাজ বাকি। আমি দ্রুত তার কেবিন থেকে বেরিয়ে আসি। ভাগ্যিস তিনি সরাসরি কিছু বলেনি। বাইরে আসার পর আমার মনে পড়ে মা বলেছিল আঙ্কেলের সাথে কথা বলবে। নিয়াসার বাবা আমার মায়ের পিছু ঘুরত, আর নিয়াসা আমার থেকে 3 বছরের সিনিয়র। এই জটিলতাগুলোই যেন আমার কাছে আরও মজা লাগছে। আমাদের প্রেম কাহিনীটা শুরু থেকে যেন একটা সিনেমার মতো। সন্ধ্যায় বাড়ি ফিরলাম। মা বাবা দুজনকে খুব উত্তেজিত দেখাচ্ছে। শোন কাব্য, আজ সকালে তোর নাজমুল আঙ্কেলের সাথে কথা বলেছি। সত্যি? কি বললেন? কি হলো? আরে বোস, আগে শান্ত হ, তোর মা তার সাথে কথা শেষ করুক। হ্যাঁ, আমি নাজমুলকে নিয়ে আসার ব্যাপারে তোর পছন্দের কথা বলেছি। প্রথমে উনি একটু অবাক হন, তারপর জিজ্ঞেস করেন আপনার ছেলের নাম কি, কি করে। আমি যখন সব বলি তখন উনি খুব হাসে। তারপর আমি হাসি থামার পর কি বলে? উনি বলে, ভাতিজা তো ভালোই, কিন্তু আমার মেয়েকে পটানো সহজ না। তাছাড়া নিয়ে আসা তার জুনিয়রকে বিয়ে করবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। কি জুনিয়র? 3 বছর কোনো বিষয় না মা। আমার বসকে বিয়ে করতে আমি সব কিছু করতে পারি। এই নে মিষ্টি খা। তোর মায়ের সাথে আঙ্কেলের কথা হয়েছে, উনি নিয়াসাকে আমাদের বাড়িতে আসার জন্য বলতে পারে। তবে নিয়াসার তরফ থেকে গ্রিন সিগন্যাল না পেলে কিন্তু কিছুই হবে না। আমি আনন্দে বাবাকে জড়িয়ে ধরি। তারপর বলি, এটাই তো চাই। এখন কেবল নিয়ে আসার জন্য অপেক্ষা করব। আমার মনে তখন একটাই চিন্তা, নিয়ে আসে কি আসবে? সে কি অন্তত একবার আমাকে বোঝার চেষ্টা করবে? আজ অফিসে এসেছি দ্রুত। নিয়ে আসা ম্যাম আজকে শাড়ি পরেছে, কারণ অফিসে আজকে 5 বছর পূর্ণ হয়েছে, তাই অনুষ্ঠান। তাই অফিসটা আজকে সাজানো হয়েছে। ম্যাম সেজে গুজে এসেছে বেশ। আমি এক কোণে দাঁড়িয়ে সব কিছু দেখছি। হঠাৎ একটা ছেলে এসে ম্যামের হাত ধরে। ছেলেটা আমার বয়সী হতে পারে। ম্যাম ছেলেটার দিকে তাকিয়ে হাসে। বুঝলাম না ছেলেটাকে। ম্যাম তার হাতের সাথে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে কেন? থুর, ভালো লাগে না। আমার কেমন যেন লাগছে। দুজনে অনেকটা সময় একসাথে হাত ধরে সব জায়গায় হেঁটে বেড়ায়, আর আমি বোকার মতো ওদের পিছু পিছু হাঁটি। একটা সময় দেখলাম ছেলেটার কল আসে। ম্যামকে রেখে ছেলেটা চলে যায় দূরে। আমার যে কি হয়েছে কে জানে। বুকের সাহস নিয়ে ম্যামের সামনে গিয়ে দাঁড়াই। ম্যাম আমাকে দেখে কিছুটা চমকে যান। নিজেকে সামলে নিয়ে বলেন, আরে কাব্য সাহেব, কিছু বলবেন নাকি? ম্যাম আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে আজ। হ্যাঁ, তাই নাকি? ধন্যবাদ। আমি কিছু সময় ম্যামের দিকে তাকিয়ে থাকি। ম্যাম চলে যেতে যাবে, তখনই আবার ডাক দিই, ম্যাম শুনবেন একটু? উনি আমার দিকে ঘুরে তাকালো। আমি আর দেরি না করে সাথে সাথেই বলি, ম্যাম ভনিতা নয়, সরাসরি বলছি, আমি আপনাকে ভালোবাসি, খুবই ভালোবাসি। এটা কোনো সহজ বিষয় না, আবার অনেক কঠিনও না। আপনি কি করবেন সেটা আপনার বিষয়।
তবে আমি যদি আপনাকে ভালোবেসে না পাই, হারিয়ে যাব। মানে হঠাৎ একদিন হারিয়ে যাব, ঠিক ততদূর সাগরের বিশাল গভীরতায় চলে গেলে যেন কোনো ডুবুরি নাগাল না পায়। আপনাকে ভালোবেসে পিছু পিছু ঘোরা এতটা নেশার মতো হয়ে গেছে যে আমি সেটা থেকে বের হতে পারবো না। তাই আবার বলছি, আপনাকে যদি না পাই, হারিয়ে যাব, ঠিক তেমনভাবেই হারিয়ে যাব। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতের গভীরে, যেখানে হাজার জোনাকি এক হলেও আমায় দেখা যাবে না। আপনার বাড়ির সামনে বসে থাকা, অফিসে আপনাকে কারণে অকারণে দেখা, আশেপাশের সব ভুলে আপনার পাশে থাকা, সব কিছু আমার মাঝে এক বিশাল প্রভাব বিস্তার করে। যদি আপনাকে না পাই, হারিয়ে যাব। আমি ঠিক তেমন করেই হারিয়ে যাব, যেমনটা আকাশের তারার দিকে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকার পরও চোখের পলকে হারিয়ে যায়, ঠিক তেমনি শত চোখ এক হলেও আমি আর খুঁজে পাবেন না। কথাগুলো এক নাগারে বলে আমি সেখানে আর দাঁড়াই না, অনুষ্ঠান থেকে হনহন করে হেঁটে চলে আসি। আমি জানি ম্যাম আমাকে পছন্দ করবে না। প্রথমত আমি তার থেকে 3 বছরের জুনিয়র, আবার তার অফিসের কর্মচারী। তিনি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করে। থাক, প্রপোজ করে ভালো করেছি। তার বাবা যদি জানান আমার ব্যাপারে, অন্তত আমার কথা তখন ভাববেন, আর হয়তো অফিসেও আসা হবে না আমার। বাড়িতে চলে আসি। টানা 5 দিন আমি অফিসে যাইনি। আজ ভালো লাগছে না, তাই একটু সকাল সকাল উঠি। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মা গিয়ে দরজা খুলে দেন। সবাই তাকায় ওদিকে। এ মা, এরা কারা? অবাক হয়ে গেলাম। ভয়ে আমার হাত পা কাঁপে, কারণ ঘরের ভিতরে নিয়ে আসা ম্যাম আর তার বাবা একসাথে ঢোকে। আমি দেখেই দাঁড়িয়ে যাই। মা বাবা সাদরে গ্রহণ করেন তাদের। সোফাতে এসে বসে ওরা। আমি লজ্জায় ভয়ে ভিতরেও যেতে পারছি না। কেমন যেন লাগছে আমার। আমি মাথা নিচু করে বসে আছি। নাজমুল আঙ্কেল আমাকে দেখে বলে, কি ব্যাপার বৎস, এভাবে কাচুমাচু হয়ে বসে আছো কেন? তুমি তো দেখতে একদম তোমার মায়ের মতো হয়েছ। তা এদিকে তাকাও। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? হঠাৎ এখানে, মানে আমি কিছু করলাম স্যার? অবশ্যই করেছ। আমার মেয়েকে তো পটিয়ে ফেলেছ এক প্রপোজেই। কাব্যর মা, তুমি যেমন তোমার ছেলেও তেমন বানিয়েছ। কে কাশেম সাহেব, বউ আর ছেলে সব তো আপনার। আমার মেয়েকেও নিয়ে ছাড়লেন আপনারা। অন্তত আপনার বউটাকে আমার বিয়ের আগে পেতে পারতাম। সবাই একসাথে হেসে ওঠে। আমার মা লজ্জা পাচ্ছে খুব। আরে বেচারি, এক্সের সামনে কি লজ্জাটাই না পাচ্ছে। নাজমুল সাহেব আবার বলেন, তো যাও, তোমরা একটু আলাদা হও। আমরা বড়রা কথা বলবো, তোমাদের বিয়ের বিষয়ে বলবো। যাও। আমি কথাটা শুনে চমকে উঠি। নিয়াসের দিকে তাকালাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়াই, ছাদের দিকে চলে আসি। পিছু পিছু উনিও আসেন। বুঝলাম না এই মেয়ে রাজি হলেন কিভাবে। আমাদের বাড়িটা দোতলা, বেশ বাতাস হয়। সব সময় যেন বাতাস লেগেই থাকে। নিয়াসার চুলগুলো উঠছে, শাড়ি পরছে না আজ। মা বাবা নিয়াসাকে দেখছেন। মেয়েটাকে অপছন্দের কিছু নেই। হঠাৎ আমাকে প্রশ্ন করে, প্রপোজ তো ভালোই শিখেছো মিস্টার কাব্য সাহেব। তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি জানতাম। আমার পিছু যে 1 বছর ধরে পড়ে আছো, এইভাবে কে থাকে ভাই? তোমার ভিতরে একটা গুণ আছে। পথ শিশুদের সাথে তুমি অনেক মজা করো। সেসব দেখে তোমাকে অপছন্দ করার কোনো মানে নেই। ভালো ছেলে। বাবা তোমার কথা জানিয়েছে গতকালকে। প্রপোজ করে সেই যে হারালে, কোনো খোঁজ নেই তোমার। তাই আজকেই বাবাকে দিয়ে চলে এসেছি। যতদূর জানি বাবা একটু ইন্ডিয়াতে যাবেন বিজনেসের জন্য, পরে অনুষ্ঠান করবেন। তাই সব ঠিক থাকলে আজই তোমার সাথে আমার বিয়ে হবে। বুঝেছো মিস্টার প্রেমিক কুমার? নিয়েছে থেকে এমন কথা শুনে আমার খুশি দেখে কে? আমি তো লাফ দিয়ে উঠে ইয়েস বলি। ম্যাম এটা দেখে হো হো করে হেসে ওঠেন। কিন্তু মনে পড়ে পার্টির কথা। তাহলে ওই দিন ছেলেটা কে ছিল? আমার ছোট ভাই। গাধা নাকি তুমি? বয়স বোঝো না? জুনিয়র থেকে যাবে। আজ আমাদের বিয়ে হতে পারে ভাবতেই আমার নাচতে মন চাইছে। আমি কল্পনা করি কিভাবে নিয়াশাকে বউ হিসাবে অফিস টুরে নিয়ে যাব। অফিসের সবাই দেখবে যে তাদের সিনিয়র বস আমার স্ত্রী। এই অনুভূতিটা কি দারুণ। 3 বছরের সিনিয়র হলেও তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি নিয়াশা অনেক কেয়ারিং, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। আমি নিচে নামি। মা বাবা এবং নাজমুল আঙ্কেল আমাদের দিকে তাকিয়ে হাসছে। কিরে নিয়ে আসা, তোর কি জুনিয়রকে পছন্দ হলো? জুনিয়র হলেও সে তো তোমার জামাই হচ্ছে না বাবা। তাছাড়া ওর সাহস আছে, সরাসরি বসকে প্রপোজ করে। এই সাহসটা আমার পছন্দ। আমার মা তখন এগিয়ে আসে। নাজমুল, তোমার মেয়েটা সত্যি খুব মিষ্টি, কাব্যর জন্য পারফেক্ট। তোমাদের আশীর্বাদ থাকলে আমি চাই
আজই এই শুভ কাজটা সেরে ফেলি। হ্যাঁ নাজমুল ভাই, তোমার তো কাজ আছে, আর আমরা জানি তোমরা পরে বড় করে অনুষ্ঠান করবে। এখন একটা কাজ করো, কাজী সাহেবকে ডেকে সব ফর্মালিটিজ সেরে ফেলো। আমিও তাই ভাবি। তোমরা যখন এত করে বলছো, আর কাব্যের মতো ছেলে যখন আমার মেয়ের জন্য পাগল, তখন আর দেরি করার মানে হয় না। আমি এখনই কাজী সাহেবকে ফোন করি। আমি নিয়াসের দিকে তাকাই, তিনি আমার দিকে তাকিয়ে চোখ মারে। আমার বুকের ভিতর যেন হাজারটা বাজি ফুটতে থাকে। আমার সিনিয়র বস আমার নিয়াসা ম্যাম আজ আমার স্ত্রী হতে চলেছে। আমাদের বিয়েটা অবশেষে গতকাল হয়ে গেছে। সারা দুজনে ঘুমিয়েছি আরামে। সকাল হয়েছে মনে হয়, ঠিক তখনই এই ওঠো। কে রে, এত সকালে ডাকিস কেন? আমি আমি? কোন ফকিরনি পোলারে সকাল সকাল ডাকাটাকে শুরু করছিস? আমি বলে কাউকে চিনি না। কি? আমি ফকিন্নির পোলা? তুমি আমাকে এটা বলতে পারলা? আর আমি পোলা না বচ্চা, আমি মেয়ে। আমি তখনও চোখ খুলিনি। কালকে রাতে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। ঘুমটা অনেক বেশি ভালো হয়েছে। চোখ না খুলেই ঘুমের ঘরে কথাটা বলছি। আমি নিয়াসের কথা শুনে বললাম, তো কি, যা হুট সর এখান থেকে, একদম ডাকাডাকি করবি না, ভাল লাগে না, ঘুমাবো আমি। এই কথা না, ঠিক আছে, তোমার ব্যবস্থা আমিই করছি। হুম। কি আবার দাঁড়াও, দেখাচ্ছি মজা, অপেক্ষা করো। নিয়াসা আমার কান ধরে জোরে টান দেয়। আমি চিৎকার দিয়ে উঠি। এত জোরে কানটা না মাও কখনো দেয়নি। ও মাগো, ওই কে কে কে, কার এত বড় সাহস? কে মানে? উঠবা নাকি? সাহসের কি দেখলা জানো? কয়টা বাজে? আমি লাফ দিয়ে উঠলাম। উফ, কি জোরেই না আমার কানটা টেনে ধরলো মেয়েটা। একটু মায়া দয়া নেই নাকি? আগে তো ভালো মিষ্টি কথা বলতো, বিয়ে হতে না হতেই আমার উপর নির্যাতন। ফাজিল মেয়ে, কানটা টেনে লাল করে দিয়েছে। মাত্র ঘুম ভেঙে সামনে আমার সুন্দরী ললনা মানে বউকে দেখে এক পাটি দাঁত কেলেই বললাম, ওহো বউ তুমি? আমি ভাবলাম আবার আমার ঘরে কে এসে আমার সাথে এমন করছে। এখন উঠবা নাকি আরো কান টানবো? এবার গরম পানি ঢালবো গায়ে। আরে উঠছি তো, মায়ের মতো শাসন করছো, কেয়ার করছো না। সিনের বউ কি আমি এজন্য চেয়েছিলাম? আদর লাগবে সোনা। ওঠে নাকি? মা ডেকে গেছে, আমি রান্নাঘরে যাচ্ছি। এসে দেখি জানো জেগে আছো, মনে থাকবে তো জান? থাকবে। তার আগে একটু আগে একটু কি? ইয়েটা আবার কি? একটু কাছে আসো, তারপর বলছি। নিয়াসা কপাল কুঁচকে তাকায় আমার দিকে। আমি নিজের ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে তাকে ইশারা দিয়ে বলি, চুমো লাগবে। ফাজিল, এখন মা ডেকে গেছে, পরে ছাড়ো এখন। কালকে বিয়ে হলো, আজই রান্নাঘর? এ বউ আমি চাই না। কই আমার সাথে একটু চেপকে থাকবে, তা না করে রান্না করে কি? হ্যাঁ, আদর দাও। খুব আদর খাওয়ার শখ হয়েছে শোনা তোমার না? হ্যাঁ, আদর লাগবে। কথাটা বলতে সে আমার গায়ে সুরসুরি দিতে শুরু করে দেয়। আমার কাঁদো কাঁদো খুব লাগে। মেয়ে তো দেখি ভারী পাজি, এমন ভাব নিয়ে আসে যেন আমরা 5 বছর চুটিয়ে প্রেম করে কালই বিয়ে করেছি। অথচ একদিন আগেও মেয়েটা আমার অফিসের বস, সিনিয়র ম্যাম ছিল। কিন্তু আজ বিয়ে হওয়াতে যেন সে নিজের খোলস ছাড়িয়ে বের হয়েছে। আমি তার ঠোঁটে চুমু খেতে যাব, ধাক্কা দিয়ে সে দূরে সরে যায়। এক দৌড়ে দরজার কাছে চলে গেছে। নিয়াসা চলে গেল কিছু না বলেই। বলেন তো ভাই, কার ভালো লাগে হালকা শীতের ভোরের সকালে উঠতে? বউ আমাকে সকালে ডেকে নিজেই হাও হয়ে গেছে। আর আমার মা বউকে কেন আজই টাকা লাগবে? নিশ্চয়ই ভালো কিছু রান্না হয়েছে। অফিসের সিনিয়র বস থেকে নিয়াসা আমার একমাত্র আদরের বউ হয়ে গেল। যাক, সে চলে গেছে, আর একটু ঘুমানো যাক। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমি আর নিয়াসা কাশফুল বাগানে বসে চুম্মাচুম্মি করছি। কোথা থেকে একদল লোক এসে দিল আমাদের কট। আর কট খেয়ে আমাদেরকে যে পিটুনি দিতে যাবে, তখনই মনে হলো কে যেন আমার উপর পানি ঢালছে। না না, ছেলেগুলো তো দেখছি না, কে ঢালছে পানি? আমি লাফ দিয়ে বলি, আহা ঠান্ডা, মাগো বৃষ্টি, বরফের দিকে আসছি, বাঁচাও। পানিতে ভিজে আমি একাকার। কিন্তু কে রে ভাই, কার এত বড় সাহস আমাকে পানি ঢাললি? চোখ খোলার আগেই বললাম, পানি আসলো কোথা থেকে? সমনায় শালা। চোখ মেলতেই দেখি আমার আদরের বউ পানির মুখ হাতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এই রে, কাম সারছে রে। কেন ভাই সিনিয়রকে বিয়ে করতে গেলাম? জুনিয়র হলে এগোয় দিতাম কানে নিচে একটা ঠাস করে চল। কিন্তু এই বৌরূপী সিনিয়র বউকে কীভাবে দেবো চল? সে বলে ওঠে, আমি ঠেলেছি, কোনো সমস্যা? বলো কি কি সমস্যা তোমার? কেন ঢাললে? জানো কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। দেখছি তুমি আমি কাশবনে চুমু খেতে যাচ্ছি।
দিলে তো স্বপ্নের 12টা বাজিয়ে। পচা স্বপ্ন, বাড়িঘর নেই, সে কাশবনে চুমাচুমি ফাজলামি করো। তুমি আবার আসলে এত জলদি? কি বলছিলে? উঠছি আর এসে দেখি ঘুমাচ্ছ। আবার ঘুমিয়ে গেছো কেন? ভাবলাম মা তোমাকে রেখে দেবে, তাই একটু ঘুমিয়েছে, কিন্তু তাই বলে এভাবে পানি ঢালবে? আহ কি শীত! এখন কাছে এসে জড়িয়ে ধরো তো। আরও পানি ঢালবো তোমার গায়ে। মা চা নিতে ডেকেছিল, ফিরে এসেছি নিয়ে। এবার অনেক হয়েছে ঘুম, এবার ওঠো, যাও। ব্রাশ না করলে তো আর চা হবে না। কাঁদতে কাঁদতে বিছানা ছাড়লাম, মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখি আজ শুক্রবার। ও যাক, অফিসের কোনো প্যারা নাই, আজকে বউকে নিয়ে আড্ডা দিতে পারবো। নিয়াশাকে ডাকলাম, এই নিয়াশা। কি হয়েছে? সারের মতো চাচাচ্ছ কেন? আমি তো আছি। তুমি আমাকে সার বলতে পারলা? নিচে জামাকে কেউ সার বলে? কত কিউট আমি জানো? কেউ বলে না, আমি বলবো। সমস্যা? এখন বলো কেন ডাকছিলে? আজ শুক্রবার, দুজনের অফিস বন্ধ, তাহলে কেন ডাকলে এখন? একটু রোমান্স করতে পারতাম না? ওরে বদমাইশ! তা মিস্টার বর সাহেব, অফিস খোলা না থাকলেই যে দ্রুত উঠতে হবে না এমন কোনো কথা আছে? নাও ধরো, ফরজ গোসল দাও বেয়াদব। ইস, ভুলে গেছি আমরা রাতে চুপ, বেশি বেশি হচ্ছে কিন্তু। আমার হাতে টাওয়াল ধরিয়ে দিল নীলাশা, হাতে না মুখের উপর ছুঁড়ে মারল। আমি সেটা ধরতেই বলে, চল গোসল করে আসো, ফ্রেশ লাগবে, তারপর খাবার দাবার। আল্লাহ বাঁচাও, কি বলো এসব? এখন 8টা বাজে, গোসল করতে গেলে তোমার এই জামাইকে আর ফেরত পাবে না। আমি বাথরুমেই জমে যাব, দুপুরে করব। আর একবার চুপ, রাগাবে না কিন্তু। আর দেখো, ওভার অ্যাক্টিং করবা না। এখনই দাঁড়িয়ে না থেকে গোসল করতে যাও। জজ সাহেবা, ম্যাম আমার বউজান, এই অসহায় ছেলেটার প্রতি একটু দয়া করেন। আজকের আদালত এখানেই মূল্যবর্তী করা হলো। যা শোনানো হয়েছে সেটা করো। কথাটা বলে ম্যাম বউ চলে গেল রুম থেকে। হে খোদা, সকাল সকাল এত বড় শাস্তি কেন দিচ্ছ? সিনিয়র মেয়েকে কেউ ভুলেও বিয়ে করিয়েন না, পরে বুঝবেন ঠেলা কাকে বলে। বাথরুমে ঢুকতেই যাব, তখনই দরজার কাছে এসে নিয়ে আসে বলল, দেখো, যদি দ্রুত গোসলটা সেরে আসো তাহলে কি? তাহলে নাস্তা আর লাঞ্চ দুটোতেই পাবে কাচ্চি বিরিয়ানি আর আবার আদা। কি কি বললা সোনা? আমার মাঝ দিয়ে এত আনন্দ বয়ে যাচ্ছে কেন? বিরিয়ানি? আমি আসি বেবি, আজ না বিরিয়ানির জন্য নিজের দেহকে বিসর্জন দিলাম। ইতিহাসে এই আত্মত্যাগ কে মনে রাখবে? তারপর তো আদর আছেই। যা হাজি। আমি দ্রুত গোসল করে এসে কাঁপতে কাঁপতে কাপড় পরে নিলাম। তখনই চোখ গেল বিছানার দিকে। বিছানা যেন বলছে, আহো বাতিজা আহো। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। প্রিয়া, আমি আসছি প্রিয়া, আসছি। এই বলে বিছানায় কোলবালিশকে জড়িয়ে আমি শুয়ে পড়ি। কখন যে ঘুমিয়ে পড়লাম, আহা কি আরাম! ঘুমো কি সেই ঘুম! এমন টান টান আনন্দের মুহূর্তে নিয়াশার রুমে আগমন। এসে দেখে আমি গভীর ঘুমে তার সতীনের সাথে, অর্থাৎ কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। ব্যাচের রেগে ফায়ার। সে দ্রুত বলে, এই কাব্বর বাচ্চা কাব্বো, ওঠো। এই ছেলে এত ঘুমালে আগে বিয়ে করতামই না। উফ, অফিসের সময় কিভাবে ওঠো তুমি? এরকম চিৎকার শুনে আমি লাফ দিলাম। আবার কি হয়েছে? তুই আবার ঘুমাচ্ছিস, তাও আবার আমার সতীনের সাথে? তোর আজকে যে কি করবো আমি। ও দেখো না, শীত করছিল না তাই। তুমি তো ছিলে না, তুমি থাকলে তোমাকেই জড়িয়ে ধরতাম। দেখো, তাড়াতাড়ি বেরিয়ে আসো, নাইলে আজ তোমার কপালে কিন্তু কাচ্চি নেই। বেরো বলছি। আমি কিন্তু ভালো কাটতে ডাকতে পারি। না না, আমি আসছি, খালি এমন করো কেন আমার সাথে? এরপর বউয়ের পিছু পিছু রান্নাঘরে যায়। মা বসে আছে সেখানে, আমাকে দেখে বলে, নবাব সাহেব উঠছো? কি যে ঘুম আপনার ছেলে। আর বলো না মা, অফিসের জন্য ভোর থেকে ডাকতে হয়, তুমি আসছো, আবার কোনো চিন্তা নেই। এই থামো তোমরা, খেতে দাও এখন। নিয়াশা প্লেট এগিয়ে দেয়। ইচ্ছা মতো খেয়ে দিয়ে রুমে আসলাম। একটু আরামে প্রস্তুতি নিয়েছি, তখনই আবার নিয়াশা হাজির। এই শুনে কেন? তো কি করব? আজ শুক্রবার না, নামাজ পড়ে আসো। তুমি তো অলস একটা, নামাজ থেকে এসে খেয়ে আমাকে নিয়ে বাইরে ঘুরে আসবে। আচ্ছা কিউটি। এরপর সময় মতো রেডি হয়ে চলে গেলাম মসজিদে। নামাজ পড়ে বাসায় রওনা দিলাম। গেট নক করছি, খোলে না। 5 মিনিট পর খুললো। গেট খুলে নিয়ে আসা এক রাগের চেহারার আভাস পেলাম। সামনে মনে হয় তুফান আছে, কিন্তু সে রেগে কেন?
রুমে যেতেই প্রশ্ন করে। এটা কি? আমি তার হাতের দিকে জিনিসটাই তাকাই, কথা এড়িয়ে বলি, বলো এটা কি? চলো না ঘুরতে যাই। ঘুরতে যাইবো তোর বাপ? বল আগে। দেখো, ঘুরতে যাব তোমায় নিয়ে, বাপরে কেন টানো? মস্কারা করতেছ? খুব মজা না? হুম। সারাপ, তোর দাঁত দেখাবি না, একদম চুপ। বলো এটা কি? নিয়াসার হাতে দেখি একটা মানি ব্যাগ। আমার মনে পড়লো ঘুরতে যাওয়ার আগে আমি তাড়াহুড়ো করে জামা বদলানোর সময় সম্ভবত ভুলে আমার পুরনো প্যান্টের পকেটে কিছু ফেলে এসেছি। কিন্তু মানি ব্যাগ তো এখন নিয়াসার হাতে। আমি ভয়ে ঢোক গেলি। নিয়াসার চোখগুলো যেন আগুন ছড়াচ্ছে। কিন্তু মানি ব্যাগে আছেটা কি? ও, এটা এটা আমার মানি ব্যাগ। কেন, কি হয়েছে? নিয়াসা এগিয়ে আসে, মানিব্যাগটা খুলে ভেতর থেকে একটা ছোট গোলাপি চিরকুট বের করে। সেটা আমার দিকে দেখিয়ে বলে, এটা কি? এটা তোমার মানি ব্যাগ কেন? কার চিঠি এটা? সত্যি করে বলো বাদর, না হলে আজ তোর খবর আছে। কয়টা প্রেম করেছিস বিয়ের আগে? আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছিস, তাই না? এই রে, আমার পুরো শরীর হিম হয়ে যায়। চিরকুট, গোলাপি, সর্বনাশ! এটা তো সেই চিরকুট যেটা অফিসের এক জুনিয়র মেয়ে আমাকে দিয়েছিল 1 বছর আগে। তখন ম্যাম জয়েন করেননি, যখন আমি সদ্য জয়েন করেছি। নাজমুল স্যার ছিল অফিসে। নিয়াসা ম্যামকে প্রপোজ করার পর আর তাকে ফিরিয়ে দেওয়া হয়নি। সম্পূর্ণ ভুলে প্যান্টের পকেটেই রয়ে গিয়েছিল। আজ সকালে যখন নিয়াসা আমার শার্ট প্যান্ট গোছা ছিল, তখনই হয়তো এটা খুঁজে পেয়েছে। আমি মনে হয় আজ শেষ, কেউ বাঁচাও আমাকে। ও, এটা এটা পুরনো একটা। চুপ করো। পুরনো চিঠিতে কি লেখা আছে আমি জানি না ভাবছো? মিস্টার কাব্য, আপনার হাসিটা খুব সুন্দর। যদি অবসর পান কফি খেতে পারি। ইতি ইশিকা। কিসের ইশিকা? কে ইশিকা? কোন ইশিকা? অফিসের ওই ঢঙ্গি ইশিকা? আরে ইশিকা, ও ও তো আমার কলিগ, চিনোই তো। অফিসে জুনিয়র ছিল, সেই কবে আমাকে এটা দিয়েছিল। আমি তখন খেয়ালও করিনি, তোমার কথা ভাবতাম তো। খেয়াল করুনি? আর 1 বছর ধরে এটা পকেটে রেখে দিয়েছো। আমার চোখে ধরে দেওয়ার চেষ্টা করো। তুমি আমাকে ফাঁসিয়েছো। কেন যে জুনিয়রকে বিয়ে করলাম? ব্যাটা ধরিবাজ! তোমার যে কি করব আমি? পুরনো প্রেমিকের স্মৃতি পকেটে নিয়ে ঘুরছো। আহারে! ছি নিয়াসা, তুমি কি বলছো এসব? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। অফিসের বসের প্রেমে পড়ে আমি বাকি সব ভুলে যাই। এটা ভুলবশত ছিল, আমি সত্যি বলছি। আমি তাকে পাত্তা দিইনি বলেই তো চিরকুটটা পকেটেই পড়েছিল। আমি এসব বিশ্বাস করিনি। তুমি একটা ফাজিল। আমাকে তুমি ঠকিয়েছো। বিয়ের আগে তুমি প্রেম করতে 10 জনের সাথে। আমার অফিসে বসে আমার লোকেদের সাথে প্রেম করা। কাবু, তুমি আমাকে ঠকালে। প্লিজ নিয়াসা, আমাকে বিশ্বাস করো। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, আর কেউ থাকবেও না। আমার সিনিয়র বসকে বিয়ে করার জন্য আমি কি না করেছি। তোমার পিছু ঘুরেছি, আর মানিব্যাগটা তো পুরনো, দেখো না। আমি তাকে ঠিকমতো দেখিও না, আর তুমি ভাবছো আমি অন্য মেয়ের দিকে তাকাবো? তুমি আমার প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। পাগলি, এমন করো না জান। নিয়াসা কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছু সময় পর বলে, তাহলে তুমি আমাকে কেন একবারও বলোনি যে কেউ তোমাকে এমন চিরকুট দিয়েছিল? তুমি একটা 2 নাম্বার। আমি ভুলে গিয়েছিলাম কিউটসি, সত্যি ভুলে গিয়েছিলাম। আমি এখন তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চাই। এইসব ভুলে যাও, রাগ করো না প্লিজ জান। ঠিক আছে, ঘুরতে তো যাবই, কিন্তু মনে রাখবে তোমার জীবনের সবথেকে বড় শাস্তি কিন্তু তোমার থেকে 3 বছরের সিনিয়র এই বউটা। আর কোনো ইশিকার নাম যেন আমার কানে না আসে। যদি দেখি অফিসে কোনো আকাম করেছো, তোমার যে কি অবস্থা করবো আমি কিন্তু নিজেও জানি না। আমি আর দেরি করি না, ধরে গিয়ে নিয়াসাকে জড়িয়ে ধরি, কাঁধে চুমু দিয়ে বলি, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ আসবে না, কথা দিচ্ছি। আর চলো যাই, ঘুরে আসি। তোমাকে অনেক ভালোবাসি তো। আমার দ্রুত তৈরি হয়ে বাড়ির বাইরে পা বাড়াই। বিরিয়ানির বিনিময়ে শাস্তির এই শুক্রবারটা এখন ভালোবাসার এক মিষ্টি স্মৃতি হয়ে থাক। আমার রাগে মিষ্টি অভিমানী সিনিয়র বউটাকে নিয়ে ঘুরতে বের হলাম। দুজনে আজ রিক্সাতে করে ঘুরছি। কিন্তু হায়, এটা আমার কি হলো? বিয়ের আগে কোনো মেয়েরই ভালো লাগতো না, এখন রাস্তাতে যে মেয়ে যায় তারই আমার ভালো লাগে। দেখ, এটা কোনো কথা? তার দিকে চোখ চলে যাচ্ছে। নিয়াসা সেটা কখন যে লক্ষ্য করেছেন টেরই পেলাম না। আমার পেটে থাম করে একটা কোণের গোতা মেরে বলে, এই বাজার ছিল, এত মেয়েদের দিকে নজর কেন রে তোর? আজকে বাড়িতে চল, তোর মজা বোঝাবো। এই রে, কট খেয়ে গেলাম রে। কি করা যায়? সিনিয়র মেয়েকে বোঝাতে গেলে উল্টো আমাকে বুঝিয়ে ছাড়বে। তাই একগাল হেসে বোকা বোকা ভাব নিয়ে বললাম,
তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, পাশে আমার সুন্দরী মিষ্টি কিউট বউ বসে থাকতে আমি কেন মেয়েদের দিকে তাকাবো? আসলে চোখ চলে যায় এটা ভেবে যে এইসব মেয়েদের কারা বিয়ে করবে। আমার বউয়ের মতো তো কেউ সুন্দরী না। যদি এসব মেয়েদের বিয়ে হয় তাহলে ভুলে সেসব ছেলেরা আমার বউকে দেখে ওরা ভাববে, ইস, আগে কেন এই মেয়েকে পেলাম না। নিয়াশা আমার কথা শুনে কিছু সময় আমার মুখের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে ডোজটা কাজে দিয়েছে। আল্লাহ আল্লাহ করছি যদি মেয়েটা আর কোনো প্যাচ না ধরেন কথার। তখনই তিনি বলে, চুপ বেদব, পৃথিবীর সব মেয়েই সুন্দর, তারা অন্য কারোর কাছে আমার থেকেও বেশি সুন্দর হবে। এভাবে কাউকে ছোট করতে হয় না। তাকাবে না, আর ওইভাবে ভাবনাও যেন না আসে। ফাজিল, চুপচাপ বসো। যাক বাবা, বাঁচলাম। সে ধরতে পারেনি কিছু। শান্তির একটা শ্বাস নিচ্ছি। এমন সময় আমার এক বন্ধু ডাক দেয়। টকদোকানে বসে আছে 3 জন। আমি নিয়াশাকে বলি, একটুখানি দাঁড়াবে? আমার বন্ধুরা ডাকলো, যাবো আর আসবো। উফ, কার সাথে তো বের হলাম। এর থেকে বাবার বাড়িতে যাওয়াই ভালো ছিল, কিন্তু বাবা তো দেশেই নেই, কিভাবে যাব? যাও তো, জলদি আসবো। আমি আর দেরি করি না, রাস্তা পার হয়ে দোকানে আসে। বন্ধুরা আমাকে দেখে তো সেই রকমের চিপ্পুনি মারতে শুরু করেছে। কিরে মামা, শেষমেশ তাহলে অফিসের সিনিয়র ম্যাডামকেই বিয়ে করলি? অনুষ্ঠান করবি না? হ্যাঁ, মাসখানেক পরই অনুষ্ঠান। নে ধর, এই খুশিতে সিগারেট টান দে। না না মামা, ও দেখলে সমস্যা আছে। আরে ধুর শালা, বিয়ে করতে না করতেই বউকে ভয় পাওয়া দেখছিস? নে ধর, সিগারেটের প্যাকেট মানিব্যাগে ঢুকিয়ে রাখ। ওরা জোর করে মানিব্যাগে সিগারেটের প্যাকেট গুঁজে দিয়ে পাঠিয়ে দেয়। কি চালা। তবে যাক, ভালো হয়েছে, বাড়িতে গিয়ে ছাদে বসেই খেতে পারবো। এরপর নিয়াশার কাছে ফিরে আসি। সারাটা সময় দুজনে ঘুরেছি, মজা করেছি। নিয়াশা অনেক খুশি আমাকে পেয়ে, সে যেন আরও নিজেকে খুশি দেখতে পাচ্ছে। যাক বাবা, অন্তত সিনিয়র বউ আমার উপর সন্তুষ্ট। আর কি লাগে? তবে সিনিয়র বলেই যত প্যারা, কিছু বলতেও পারি না। সন্ধ্যার দিকে বাড়িতে আসি। আমি বিছানায় ফোন, মানিব্যাগ রেখে ওয়াশরুমে যাই। নিয়াশা মনে হয় সেগুলো টেবিলে রাখার জন্য ধরে। তখনই তার নাকে সিগারেটের গন্ধ চায়। সে মানিব্যাগটা মেলে সিগারেট বের করে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চিৎকার করে বলে, কাব্য, বাইরে আসো। তোমার মানিব্যাগে এই যন্ত্রটা কোথা থেকে আসলো? কি কও? আমি কোনো যন্ত্র রাখি নাকি মানিব্যাগে? মস্করা করছো? খুব মজা না? হুম। সেটা তো দাঁত দেখাবে না, একদম চুপ। বলো এটা কি? এটা সিগারেটের প্যাকেট। তোমার পকেটে আসলো কিভাবে? আসলে হয়েছেটা কি, আমার বন্ধু না। চুপ, সত্যিটা বলো। এইটা আমার আসলে বন্ধুরা দিয়েছে, মাঝে মাঝে একটু খায় আর কি। ও আচ্ছা, বাসরাতে কি কথা দিয়েছিলে? জি, আর এসব ছোবো না। তো এখন কেন? তার মানে আমার কথার কোনো দাম নেই? এটা বাদ দিলাম। রাস্তায় তুমি সব মেয়েদের দিকে তাকিয়ে থেকেছো, আমি বাইরে বলে কিছু বলিনি। এসবের কি মানে? আমাকে বোঝানোর জন্য কি কি বলেছিলে? যা ভয় পেলাম তাই ঘটেছে। এই মেয়ে খুবই চালাক, কখন কোন পয়েন্টে যে ধরে আল্লাহ জানে। মেয়েটাকে বিয়ে করে জীবনটা আমার প্যারাময় হয়ে গেল। না কারো দিকে তাকাতে পারছি, না বন্ধুর সাথে আড্ডা দিতে বাইরে যেতে পারছি, আর না বেশি রাত ধরে বাইরেও থাকতে পারবো। কেন যে সিনিয়র বিয়ে করেছি, আল্লাহ গো। কাল তুমি রাতে দেরি করে এসেছিলে, আর কি বলেছিলে? কি বলেছিলাম? তোমার কাজ ছিল নাকি? আর এটা কি? আমার ফোনে লক খুলে সে গ্রুপ সেলফি দেখতে থাকে। ছবিতে আমরা সবাই বন্ধুরা বিড়ি, সিগারেট, ড্রিঙ্কস নিয়ে আড্ডা দিচ্ছি। ছবিগুলো দেখে নিজের মাথায় নিজেই পাড়ি মারি। বেশি ফুর্তিতে ছবি তুলে ফেলেছে। এটা আসলে আসলে মানে? কাজের নাম করে বন্ধুদের সাথে আড্ডা। আমাকে বললে কি আমি মানা করতাম নাকি? হ্যাঁ, আমাকে ভালো লাগে না, বুঝেছি। না না নিয়াশা, তুমি ভুল বুঝছো। আমি ঠিক বুঝেছি, তোমার কাছে আমি মূল্যহীন। না, আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। কি সিদ্ধান্ত? নিয়াশা আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিল। আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছি, দরজা নক করতে থাকে। জান পাখি, ময়না পাখি, তোতা পাখি, টিয়া পাখি, কাক পাখি, ধ্যাত কি বলি উল্টাপাল্টা। যেই পাখি হও, দরজাটা খোলো। আই এম সরি। 5 মিনিট ধরে দরজা নক করে যাচ্ছে, খোলা তো দূরের কথা, কোনো সারা শব্দই করছে না। মনে ভয় ঢুকে গেল, যদি কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে নেয়। এই মেয়ে যে পাগলি, বিয়ের 2 দিন হতে না হতেই এমন শুরু করে দিয়েছে। নিশু শোনো, আমার টিচার বলতো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। দেখো, মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হয়। তুমি তো সিনিয়র, আমাকে বোঝাও প্লিজ। দরজা খোলো। আমি সত্যি বলছি, সিগারেটটা বন্ধুরা জোর করে ঢুকিয়ে দিয়েছে, আর আড্ডা তো অল্প সময়ের জন্য।
তখনও ভিতর থেকে কোনো উত্তর আসে না। আমি জানি সে এখন অভিমান করে বসে আছে। এই সিনিয়র বোর্ডের অভিমান ভাঙানো যে কত কঠিন তা একমাত্র আমরাই জানি। আমি দেয়ালে হেলান দিয়ে বসলাম। নিয়াশা, তুমি কি সত্যিই ভাবছো আমি তোমাকে ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করি? তুমি তো আমার বস, আমার স্ত্রী। আমার মানিব্যাগে তোমার ছবি থাকা উচিত, সেটা না করে অন্য কিছু আছে। এটা আমারই ভুল, আমি স্বীকার করি। তুমি একবার বেরিয়ে আসো, আমি সব ফেলে দেব। প্লিজ আমার দিকে তাকিয়ে তো একবার বলো কি শাস্তি দেবে। আমি বুঝতে পারি এটা কেবল সিগারেট বা আড্ডা নয়, এটা তার নিরাপত্তাবোধের প্রশ্ন। সে সিনিয়র হলে সে যে আমাকে হারানোর ভয় পায় সেটা তার এই নীরব রাগেই স্পষ্ট বুঝতে পারি। সিনিয়র হলেও মনটা তো নরম। নিয়াশা, আমি শপথ করে বলছি আর কখনো তোমার অনুমতি ছাড়া বন্ধুর সাথে আড্ডা দেব না। আর সিগারেটের গন্ধ যেন আমার আশেপাশেও না আসে। আমি তোমায় ভালোবাসি। প্লিজ দরজা খোলো, নইলে আমি সারা রাত এখানেই বসে থাকবো। ঠান্ডা লাগছে আমার, প্লিজ ম্যাম। ভেতর থেকে এবার ধপাস করে কিছু একটা পড়ার আওয়াজ আসে। আমার বুকের ভেতর ধরফর করে ওঠে। আমি জোরে সোরে দরজায় ধাক্কা মারতে থাকি। নিয়াশা, তুমি ঠিক আছো তো? কি হলো? দরজা খোলো, আমাকে ভয় দেখিও না। এবার সত্যিই আমার রাগ অভিমান সব ভুলে ভয় লাগছে। সিনিয়র বউ হলেও আমার এই পাখিটাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। এখন যদি সে কোনো বিপদ ডেকে আনে, আমি জানি সে রেগে গেলে অনেক কিছুই করতে পারে। আমার মনে হয় আর এভাবে বসে থাকা ঠিক না। এবার জোরে ধাক্কা দিতে হবে দরজা ভাঙার জন্য। নিয়াশা, আমি শেষবারের মতো বলছি, দরজা খোলো, নইলে আমি দরজাটা ভেঙে ফেলবো। কি হলো? কোনো সারা শব্দ নেই। তার মানে না, এইটা হতে পারে না। আমি দ্রুত একটু পেছনে গিয়ে নায়কদের মতো দরজা ভাঙার জন্য দৌড় দিই, কিন্তু তার আগেই নিয়াশা দরজা খুলে পাশে দাঁড়িয়ে গেল। আর আমি দৌড়ে ব্যালেন্স রাখতে না পেরে বিছানায় গিয়ে পড়লাম। বিছানা থেকে উঠে দেখি নিয়াশা অলরেডি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। আমি নিয়াশাকে আটকাতে দৌড় দিই। রাস্তায় গিয়ে নিয়াশাকে ডেকে বললাম, নিয়াশা যেও না প্লিজ, কথা শোনো যান। তুই ঘরে গিয়ে মর, আর আমি ভুলেও আমার বাসায় যাবি না। বলেই একটা নিজের গাড়ি নিয়ে সিরাতে উঠে চলে গেল। আমি দেবদাসের মতো তাকিয়ে দেখলাম তার যাওয়াটা। এরপর আর কি, নিজের রুমে চলে গেলাম। বউ চলে গেছে, আবার চলে আসবে। রুমে গিয়ে মাথায় চিন্তা, রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। মা বাবাকে ডাকলাম, কিন্তু তারা বাড়িতে নেই। খালার বাড়িতে গেছে নাকি? তোর জীবনটা তেজপাতা হয়ে গেছে। বাইরে থেকে খাবার এনে খেয়ে চালিয়ে দিলাম আজ রাত। নিয়াশা কি খেয়েছে? নিয়াশাকে ফোন দিলাম, রিং হচ্ছে, কেটে দিল। আবার দিলাম, এবার তো ফোন বন্ধ করে দিয়েছে। কী করা যায়? বুঝেছি, আরিয়া শ্বশুরের আরেকটা মেয়ে আছে। দিলাম শালিকে ফোন, শালি রিসিভ করলো। তো দুলা ভাই, এতদিনে শালির কথা মনে পড়লো? তোমায় কি আর বলা যায়? তোমার আপু না তোমাদের বাড়িতে? হুম। তো তোমার আপু কি খেয়েছে? ও হো, আগে শালির খোঁজ না নিয়ে বইয়ের প্রতি দরদ। আচ্ছা, আরে ওটা তো থাক, বলছি। আপু কিছু খায়নি, বাসায় দরজা লাগিয়ে দিয়েছে এসে। মনে হয় কান্না করছে। কি হয়েছে দুলা ভাই, একটু বলবেন? তেমন কিছু না। আচ্ছা। আর তোমার আপুর একটু খেয়াল রেখো, আর একটু খাওয়ানোর চেষ্টা করো। বুঝি তো, বইয়ের জন্য তো মন কেমন করে আপনার, না? ওই তো, রাখি। ফোনটা কেটে দিলাম। বুঝেছি নিয়াশা এখনও রেগে আছে। বারান্দায় গিয়ে দাঁড়ালাম। পকেটে এখনও একটা সিগারেটের প্যাকেট আছে, হাতে নিলাম। নিয়াশাই বলেছিল সিগারেট না খেতে, এতে আমার স্বাস্থ্য খারাপ হবে। সে আমাকে হারাতে চায় না, তাই খেতে মানা করেছে। কিন্তু আমি আর কি করি, অনেক দিনের অভ্যাস ছাড়তে পারিনি। প্যাকেট থেকে একটা সিগারেট বের করলাম। আমি না বলে ছুঁড়ে ফেলে দিলাম প্যাকেটটা। রুমে গিয়ে শুয়ে পড়লাম। আধা ঘন্টা ধরে এদিক ওদিক করছি, কিন্তু ঘুম আসে না। বিছানা থেকে এখনও নিয়ে আসার সুবাস আসছে, কিন্তু ঘুম আসবে কিভাবে? তাকে ছাড়া আমার তো ঘুম আসে না। অভ্যাস হয়ে গিয়েছে 2-3 দিনেই। বিছানা থেকে উঠে পড়লাম। গায়ে নিজের শার্ট আর ট্রাউজার পরা অবস্থাতেই রাস্তায় বেরিয়ে পড়ি। রাস্তা দিয়ে হাঁটছি আর খুঁজছি একটা রিক্সা। আমি জানি নিয়াশা ছাড়া আমার ঘুম আসবে না, আর ঘুম না আসলে অফিসেও যাওয়া হবে না। আর বিনা নোটিশে অফিস বন্ধ করে দিলে ওই হারামি ম্যাম বউ আমাকে চাকরি নট করে দেবে। তো চাকরি বাঁচানোর জন্যই হোক, আমাকে নিয়াশাকে ফিরিয়ে আনতেই হবে। একটা রিক্সা দেখলাম দূর থেকে আসে। আমি থামানোর জন্য ডাকলাম, কিন্তু না থেমেই চলে যাচ্ছে। বেটা বলে যেতে পারবে না? আমি
রিক্সার পেছনে দৌড়াচ্ছি। দৌড়ে গিয়ে রিক্সা থামালাম। তখনই মনে পড়ে আমার তো বাইক ছিল। ধুর, মাথাটা কাজই করেনি। বাইকটাও আনতে পারতাম। আমি একটা আহাম্মক। মামা, আপনার সমস্যা কি? কইছে না যাবো না। আমার খুব দরকার, আর এই রাতে কোনো রিক্সাও পাবো না। বাইকটা ভুলে রেখে আসি। দেখেন, আমার রিক্সা চালিয়ে নিয়ে যাওয়ার মতো শক্তি নাই। আমার বাড়ি যাইতে হইব। ও আচ্ছা, ব্যাপার না, একটা কাজ করা যায়। আরে করেন কি? আরে আপনার কাজটাই করে দিচ্ছি। আমি রিক্সাতে রিক্সাওয়ালাকে বসিয়ে আমি নিজেই রিক্সা চালাতে শুরু করি। ব্যাটা রিক্সায় বসে আছে। এই সিনিয়র বউকে সামলাতে আমার আর যে কী করা লাগবে আল্লাহ জানে। শেষমেশ কপালে রিক্সা চালানো জুটলো। 30 মিনিট পর পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গেলে তিনি মানা করে দেয়। থাক মামা, আর দরকার নাই। কষ্ট করছেন আপনি। ধরো তো। তবু 20 টাকা হাতে গুঁজে দিই। বেটা আর কিছু না বলে চলে গেল। এখন নিয়াসার বাসার সামনে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। বাসার মেন গেট সব বন্ধ। নিয়াসাকে কল করলাম, কিন্তু ফোন অফ। কি করা যায়? এসে তো পড়েছি, এখন করবোটা কি? নিয়াসাকে ডাকবো? না, ডাকলে নিয়াসা আর তার 14 গোষ্ঠী হাজির হয়ে যাবে। না থাক, তাহলে কি? আশেপাশে তাকাচ্ছি, দেখি একটা মই পড়ে আছে। আহা, ময়টা কেন এখানে? কোন হালা আসে রাতে? যাই হোক, দিলাম দৌড়। ছোটবেলার ডাব গাছে ওঠার অভিজ্ঞতা আছে, কাজে লাগাতে হবে। মই বেয়ে উঠতে লাগলাম। দোতলা তো, উঠে গেছি। বারান্দার কাছে নিয়াসার রুমে বসে তার ফোনে আমার আর তার ছবিগুলো দেখছে। হঠাৎ কেমন এক অদ্ভুত আওয়াজ পেল সে। ইস, নিয়াসা, নিয়াসা, নিয়াসা। নিয়াসার কাছে কণ্ঠটা চেনা চেনা লাগছে। নিয়াসা বারান্দার দিকে পা বাড়ালো। বারান্দায় গিয়ে দেখে আমি ময়ের উপর দাঁড়িয়ে বারান্দা ধরে আছি। তুই এখানে এভাবে কেন? নিয়াসার দিকে এক কাগজ বাড়িয়ে দিলাম। নিয়াসা, প্লিজ, সরি, আসলে ফোনের রিংটোন বাজছে। আমি পকেট থেকে ফোন বের করলাম, রিসিভ করলাম। হ্যাঁ, হ্যালো, কি বলছিস? এত? নিয়াসা ফোনে কথা বলতে দেখে চলে গেল। তুই কখনো ভালো হবি না। আর নিয়াসা চলে যেতে দেখে ফোনটা কেড়ে দিলাম। হঠাৎ বাঁশির আওয়াজ পেলাম। এত রাতে বাঁশি বাজায় কে? নিচে তাকিয়ে দেখি দারোয়ান লাঠি নিয়ে দাঁড়িয়ে আর বলছে, নাম বেটা, আজকে তোরে পাইছি। মই এনে রেখেছি তোর জন্য, হাতে নাতে ধরবো। বহুদিন ধরে এলাকায় চুরি করতাছস, আজকে তোরে পাইছি। নাম। ভাইজান, আমি চোর না, আমি। দারোয়ান চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। এ কেমন বিপদ! চোর সেজে বসের মেয়ের বাবার বাড়িতে হাজির। এখন কি করি? এদিকে নিয়ে আসা তো ভিতরে চলে গেল। এই সিনিয়র বইয়ের অভিমান ভাঙাতে এসে এখন আমাকে পুলিশের হাতে যেতে হবে নাকি? ভাইজান, আমি এই বাসার জামাই। আমার বউ রেগে চলে আসে, তাই তাকে ডাকতে আসে। কিসের জামাই? আমি চিনি না, নাম বলছি, নইলে লাঠি দিয়ে তাড়া দিমু। আমি দেখি কোনো উপায় নেই, বাধ্য হয়ে মই থেকে নেমে আসি। দেখেন, এই যে আমার এনআইডি কার্ড, বিশ্বাস করেন? দারোয়ান আমার দিকে লাঠি উঁচিয়ে ধরে আমার আইডি কার্ড দেখতে যান। ঠিক তখনই উপর থেকে নিয়ে আসার গলা শোনা যায়। এই রহিম কাকা, ছেড়ে দাও ওকে, ও আমার নিয়ে আসা একটু থেমে আবার বলে, ও আমার পরিচিত। নিয়ে আসার কথায় আমার চোখ চকচক করে ওঠে। বাঁচা গেল। মনে মনে ভাবি, যাক বাবা, চোর তো আর বললো না। ও, আপনার পরিচিত? ঠিক আছে ম্যাডাম। দারুণ বেটা চলে গেল। আমি কৃতজ্ঞ দৃষ্টিতে উপরে নিয়াসের দিকে তাকাই। ধন্যবাদ ম্যাম। ম্যাম না, বলো বউ। আর এত রাতে রিক্সাওয়ালা সেজে বউয়ের বাড়িতে ঢোকার সাহস কোত্থেকে পাও? কি করব, ঘুম আসছিল না। চলো, দরজা খোলো। না, তুমি চোরের মতো এসেছো, চোরের মতোই শাস্তি পাও। প্লিজ নিয়াসা, আর না, আমি তো তোমার পায়েও ধরেছি। তাহলে বাইরে বসে থাকো, সকালে দেখবে। কথাটা বলে নিয়াসা দরজাটা লাগিয়ে দিল। আমি জানি সে বাইরে যেতে বললো, আসলে তার নজর এখন আমার দিকে থাকবে। আমি চুপ করে গেটের পাশে বসে পড়ি। আমার সিনিয়র বউটার আগে কতটা কঠিন, ততটা নরম। এই অভিমানী বইয়ের জন্য রিক্সা চালানো থেকে চোরের অপবাদ সবই মেনে নিতে পারি। আমি এখন কেবল ভোরের আলোর জন্য অপেক্ষা করছি। আমি গেটের কাছে বসে আছি। একটু পর দেখি নিয়াসা দরজা খুলে বের হয়ে আসে। আমার সামনে এসে দাঁড়ালো সে। আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটি ঢোক গেলাম। মেয়ে আবার রেগে গেল কেন? এখন কেমন লাগে সিনিয়র মেয়ে বিয়ে করলে? মজা না? আর করবা সিনিয়র মেয়ে বিয়ে? চোর হয়ে গেলাম। আসো তুমি। আই লাভ ইউ বউ। এতক্ষণ লাগে আসতে? আমি জানতাম আমি কষ্ট পাবো বলে তুমি আসবেই বাইরে। ঢং।
আমি কথাটা বলেই জড়িয়ে ধরে নিয়াশাকে। নিয়াশা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, তারপর আবার রাগে চোখে তাকিয়ে বলে, আমার সাথে থাকতে হলে তোমার বদ অভ্যাসগুলো ছাড়তে হবে সোনা। এর আগে আমাকে টাচ করা যাবে না, দূরে থাকো। বলো জান, কি করব? সব করব, তুমি যা বলবে তাই হবে, কোনো ভুল হবে না। আচ্ছা, সিগারেট খাওয়া ছাড়তে হবে, পারবে? দিলাম ছেড়ে। তোমার জন্য এটা কোনো বিষয় নাকি? আর কি? বেশি রাত অবধি বাইরে থাকা যাবে না, কোনো দুষ্টুমি ফাজলামি করা যাবে না, মনে থাকবে? একদমই করব না, এইসব এখন থেকেই বাদ। আর কি আছে বলো? মেয়েদের দিকে তাকানো যাবে না। আমাকে তুমি বোকা ভেবেছো, তাই না? না না, তুমি ছাড়া আর কারো দিকে কখনো তাকাবো না, তুমি তো আমার সব। আর কিছু বলো। আমাকে মিথ্যে বলা যাবে না, কথা ঘোরানো যাবে না। কখনো না। কেন মিথ্যা বলবো? তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি? একদমই মিথ্যা বলবো না তোমাকে। আমি গার্লফ্রেন্ড হলে মিথ্যে বলতে বুঝি? তুমি তো দেখি খুবই শয়তান একটা ছেলে। হ্যাঁ, তা বলতাম। এই জন্যই তো বিয়ে করে নিয়েছি, বোঝো না কেন? ভালোবাসি বলে সরাসরি বিয়ে করে নিলাম। হয়েছে, এখন ভেতরে চলো। এরপর যদি আর উল্টোপাল্টা দেখি না, তোমার খবর আছে বলে দিলাম। আসছে রাতে ঢং করতে। এখন কেমন লাগছে চোর হতে পেরে? নিয়াশা আমার হাত ধরতে যাবে, ঠিক তখনই দেখি মইবে কে যেন ঢুকতে যাচ্ছে বাড়ির ভেতরে। সাথে আরও একজন আছে, মানে দুজন মইবে বাড়ির ভেতরে আসে। আমি সেদিকে তাকালাম, নিয়াশাকে বললাম, দেখো এবার সত্যি সত্যি চোর আসলো বাড়ির ভেতরে। দারুণ বেটা আমাকে চোর ভেবেছে, আজকে শালা আসল চোরকে ধরবো। ব্যাটার জন্য আমি কট খাইছি। হ্যাঁ সত্যি তো। দারুণ কাকে ডাকি, চোরকে ধরতে হবে। না না, চোর আমি ধরবো। চোর ধরার অভিজ্ঞতা আমার 20 বছরের। আসো আমার সাথে, দারোয়ানকে পরে ডাকবো। বেটা আমাকে চোর ভেবেছে, ওর চোখে আঙুল দিয়ে দেখাবো আমি চোর না। কিন্তু এটা তো দুজন চোর, মুখ দেখা যাচ্ছে না, কি করবে ওরা? গাধি, চোরেরা কি করে? চুরি করবে। তবে আজকে বোঝাবো চোর কিভাবে চুরি করে। চলো পাকড়াও শালাকে। নিয়াশা হাত ধরে আমরা দুজন উল্টো দিক দিয়ে ঘুরে যাই। দুজন চোর চাদর দিয়ে সব কিছু ঢেকে বাড়ির মেন দরজার কাছে আসে। চারপাশে একবার তাকিয়ে নিল। ব্যাটা খুবই চালাক আছে বলতে হবে। আমরা আড়ালে গাছের পাশে এসে দাঁড়ালাম। ব্যাটা তো দেখি সঙ্গী নিয়ে দারুণ এক্সপার্টের সাথে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। কিন্তু এবার করবে কি? দরজা ভাঙবে নাকি? কিন্তু না, চোর দারুণ অভিজ্ঞতা সম্পন্ন। সে পকেটে হাত দিয়ে মেন দরজার হাতলের পকেট থেকে চাবি বের করে ধরে। কি ব্যাপার নিয়াশা, তোমরা কি চোরকে চাবির কপি দিয়ে রেখেছো? দেখো মনে হচ্ছে চাবি বের করছে, দরজা খুলে চুরি করবে। কি সাংঘাতিক চোর এখানে! আরে দেখ, চোর চাবি পাবে কোথায়? এটা নিশ্চয়ই খুবই চালাক। সবার বাড়ির দরজার চাবি মনে হয় বানিয়েই রেখেছে। আজকে ধরে পিটিয়ে তক্তা বানাবো। আজকে দুইটারে আচ্ছা মতো বানাবো। চাবি দিয়ে ভিতরে যাক, তারপর আমরাও ঢুকবো। এরপর রেডি থাকো পিটানোর জন্য। ঠিক বলেছো, চলো। কিছু সময় পর সত্যি সত্যি চোর দুটো বাড়ির ভিতরে ঢুকে পড়ে। চাবি দিয়ে দরজা খুলে। কি সাহস ওদের! দরজা আটকাতে যাবে তখনই আমরা দৌড়ে ভিতরে ঢুকি। পিছনেরটাকে নিয়ে আসা আমি আগেরটাকে জাপটে ধরি। তারপর মুখ চেপে ধরে বলি, বেটা এত বড় সাহস তোর! আমার শ্বশুরবাড়িতে চুরি করতে এসেছিস, চাবিও বানিয়ে এনেছিস। তোকে তো আজকে পাইছি। দুইটারে আজকে ঠান্ডা পানিতে চোবাবো। নিয়ে আসা আমি ওদের চাদর দিয়ে পাচ্ছি, তুমি পানি আনার ব্যবস্থা করো। দুটো চোরই কোনো কথা বলছে না। আমরা দুজন মুখ এমনভাবে ধরেছি যে করা ছাড়া আর কিছুই মুখ দিয়ে বের হবে না। দুইটাকে বেঁধে ফেললাম। নিয়াশাকে বললাম লাইট জ্বালাতে। ততক্ষণে ভোর হয়ে গেছে। নিয়াশা গিয়ে লাইট জ্বালালো। আর লাইট জ্বালাতে যা দেখলাম তা দেখার জন্য দুজনে মোটেও প্রস্তুত ছিলাম না। আমি একবার নিয়াশার দিকে তাকাই, আরেকবার সামনে দুজনের দিকে তাকাই। নিয়াশা আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছুটা হেসে বড় একটা ঢোক গেলাম। মনে হচ্ছে এবার আমি শেষ। কিন্তু এই দুইটা এখানে কেন? বড় কথা এইভাবে কেন? কারণ চোর ভেবে আমরা যাদেরকে ধরেছি সে আসলে চোর নয়, আমার নিজের শ্বশুর আর পাশে আরেকটা মহিলা। আমি বোকার মতো হাসি দিচ্ছি আর শ্বশুরমশাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশ থেকে সেই মহিলা বলে, নাজমুল, তুমি বলেছিলে বাড়িতে কেউ নেই আর তুমি এখানে এনেছো এভাবে অপমান করতে। তোমার সাথে আজকের পর থেকে কোনো কথা নেই, তুমি খুবই খারাপ। রাগ করো না সোনা, আমি নিজেও তো জানি না বাড়িতে এত মানুষ। ও পরিচয় করিয়ে দিই, আমার বড় মেয়ে নিয়াশা, আর এটা তার জামাই। আর শোনো তোমরা, এটা তোমাদের মা। আমরা বিয়ে করেছি 2 বছর আগে। ইন্ডিয়া যাওয়ার নাম করে তার কাছেই যেতাম।
আজ এখানে এনেছি। ভেবেছি সবাইকে ডেকে পরিচয় করিয়ে দিব। ভাবলাম তোমরা বাড়িতে নেই, চুপি চুপি ওর নিয়ে ঢুকবো, কিন্তু তার হলো কই, ঘরে ঢুকেই তো ফেসে গেছি। শ্বশুরমশাইয়ের এমন কথা শুনে বোকার মতো আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে আছি। নতুন শাশুড়ি তো দেখি সেই সুন্দর, শ্বশুরের সব কিছু সুন্দর, তার মেয়ে সুন্দর, বউ সুন্দর, সব কিছু সুন্দর। ব্যাটা একটা জিনিস কোথা থেকে কি যে ধরে আনে। বাবা, তুমি গোপনে এমন কাজ করলে, আমাদের জানলে না? তুমি এমনটা করতে পারলে কিভাবে? দেখ মা, আসলে জানাতে। আরে এখন এত প্রশ্ন কিসে? সমস্যা কি? একা মানুষ, খারাপ কিছু তো করেনি, বিয়ে করেছে। তোমরা সবাই বিয়ের পর থাকবে নাকি? বাবা একা হয়ে যাবেন না? ভালো করেছেন শ্বশুরমশাই, বিয়েটা করেছেন। আমি খুশি, খুবই খুশি। এই বয়সে এমন একটা মা এনে দিয়েছেন, শাশুড়ির আদরও পাবো। কি বলো নিয়াশা? নিয়াশা কপাল কুঁচকে রাগে চোখে আমার দিকে তাকায়। নিশ্চয়ই নিয়াশা তার নতুন মা আসাতে খুশি নন, তবুও আমি আছি না, খুশি তো করেই ছাড়বো। শ্বশুরবাবা বলে, এখন তাহলে বাঁধনটা খুলে দাও বাবা, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, যাও নিয়াশা, ওনাদের জন্য একটু পানি নিয়ে আসো। নিয়াশা চলে যায়, পানির সাথে হালকা কিছু শুকনো নাস্তাও এনে দিল। যাক, নিয়াশা তো দেখি ভালো হয়ে গেছে। আমি এসে চাদরের বাঁধন খুলে দিলাম। দুজনে হাঁপ ছেড়ে বাঁচে। সোফাতে গিয়ে বসেছে ওরা, আমরাও যে বসলাম ওনাদের সামনে। পানি খেয়ে জোরে শ্বাস নিয়ে আমাদের দিকে তাকালো। আমি তো হাসি। আচ্ছা কী যে হলো, নিজেই একবার চোর হলাম, আবার শ্বশুরকেও চোর বানিয়ে দিলাম। এখন আমরা সবাই, মানে আমি শ্বশুর আব্বার বাসায় আছি। শ্বশুর আব্বা আর নতুন শাশুড়ি সবাই আমাদের সামনে বসে। ভাগ্যিস শালিটা নেই এখন। তারপর বলো, এত রাতে তোমরা দুজন বাইরে কি করছিলা? নিয়াশা কি হয়েছে রে? আমি একটু আমতা আমতা করে পুরো ঘটনা খুলে বললাম। সবাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শ্বশুর সাহেব আমার দিকে তাকিয়ে বলে, লজ্জা পাচ্ছ কেন কাব্য? আমি জানতাম তুমি একটা অ্যাডভেঞ্চারাস প্রিয় ছেলে, তবে এভাবে চোর ধরবে ভাবিনি। ধরলে ভালো কথা, এভাবে মুখে চেপে ধরবে? নিজেও তো এমন করে ঢুকেছ। আসলে কি জানেন শ্বশুরমশাই, রাতে আমাকে চোর ভেবেছে দারোয়ান, তাই এই আসল চোরকে ধরার একটা জেদ ছিল। কিন্তু আপনি যে হবেন সেটা তো আমি জানতাম না। আমার কথা শুনে নতুন শাশুড়ি আমার দিকে তাকিয়ে হাসতে থাকে। তিনিও বলে, তোমার সাহস আছে, তবে তুমি তোমার শ্বশুরের সাথে যা করলে সেটা একদম ঠিক না। যাই হোক, আমার নাম রিমা, এবার থেকে আমাকে মা বলেই ডাকবে। অবশ্যই মা, আপনি এত সুন্দর, আপনার হাতে রান্না বান্না না খেলে কি আমার চলবে? নিয়াশা আমার দিকে চোখ রাঙালো। আমি সাথে সাথেই সংযত হই। সে বলে, বাবা, তোমার আর মায়ের বিয়েটা যদি 2 বছর আগে হয়ে থাকে, আর তুমি ইন্ডিয়ার কথা বলে এভাবে যাওয়া আসা, এটা আমরা কিভাবে মেনে নেব? মারে, ব্যবসার জন্য এত দেশ ঘুরতে হয়, আমি একা হয়ে যাচ্ছিলাম। রিমা আমাকে বলছে খেয়াল রাখে, তোমাদের বিয়ে হয়ে গেছে, এখন তোমরাই আমার ভরসা, তাই রিমাকে মেনে নাও। আমি বড় করে অনুষ্ঠান করব তোমাদের। নিয়াশা কি বলছো এসব? দেখো তোমার বাবা খুশি আছে, আর মাও কত ভালো, চলো আমরা দুজনেই মেনে নেই। নিয়াশা কিছুক্ষণ নীরব থাকে, তারপর মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক আছে বাবা, তবে তুমি আমাদের কাছে মিথ্যা লুকাবে না, এটা ঠিক না? হ্যাঁ মা, আমাদের ভুল হয়েছে। তুমি দেখতে একদম তোমার বাবার মতো হয়েছো। আর কখনো হবে না মা। আমি মনে মনে ভাবি, এই পরিবারের সবাই দেখি রহস্যময়। আমার মার এক্সপ্রেমিক এখন আমার শ্বশুর, আর শ্বশুর মাসে 2 বছর ধরে গোপনে বিয়ে করে রেখেছে। আর এইসব অ্যাডভেঞ্চারের মাঝে আমি হিরো সাজার সুযোগ পাই। যাক, অন্তত সকালে চোরের অপবাদটা মুছে গেল। এখন নতুন শাশুড়িকে নিয়ে কি করা যায় সেটাই ভাবছি। আর নিয়াশার মন জয় করার এই অভিযান চলতে থাকবে। জীবনটা এখন আর কর্পোরেট নয়, পুরোপুরি একটা কমেডি অ্যাকশন সিনেমা হয়ে যাচ্ছে। শ্বশুরমশাই মানুষটা বেশ ভালো। আমার আম্মু লস করেছে এটাকে বিয়ে না করে। না না, কি বলি, লাভই হয়েছে। তাহলে আর তার মেয়েকে কিভাবে পেতাম? আমি এত রাতে এখানে, তখন পুরোটা সেভাবে বলতে পারিনি। শ্বশুরমশাইয়ের কেসটা আমি হ্যান্ডেল করে দিলাম। নিয়াশা যে রাগী মেয়ে, তাতে মনে হতো না বাবা তাকে সামলাতে পারতো। তাই আমি নিয়াশার সাথে নতুন শাশুড়ি খাতির বানিয়ে দিলাম। নতুন মানুষ আসে, এভাবে রাগ দেখালে মন খারাপ করে থাকলে হবে? সব ভেবে নিয়াশাও মেনে নিতে রাজি হয়েছে। নিয়াশা আর যাই হোক, সবার সামনে আমার কথাটা রেখেছে।
দেখতেই ভালো লাগলো, এমন বউ তো লাগবেই। বাকি সবাইকে শ্বশুর আব্বা রান্নাঘরে পাঠালো। শাশুড়ি নাকি বেশ চমৎকার পায়েস রাঁধতে পারে। নিয়ে আসা তো বিরিয়ানি রাঁধে। দুজনেই একসাথে সকাল সকাল রান্না করে চলে গেল। একটু পরেই দুজনে কিছু সিঙ্গারা ভেজে চা পরোটা দিয়ে গেল। যাক, এই না হলে শাশুড়ির আদর। এগুলো নাকি শাশুড়ি বানিয়ে দিয়েছে আমার জন্য। ভাবতেছি শাশুড়িকে সালাম দিতে ইচ্ছে করছে। ওরা সবাই কাজে ব্যস্ত। শ্বশুরমশাই এখন আমার দিকে তাকিয়ে আছে। তিনি সরাসরি প্রশ্ন করে, তা বাবা, তুমি এত রাতে মই দিয়ে বারান্দায় কি করছিলে শুনি? তুমিও বা রাতে চোরের মতো আসলে কেন এখানে? তখন তো কিছু একটা বলে ঘটনা বুঝ দিচ্ছিলাম, বাট শ্বশুর মনে হচ্ছে পুরো ঘটনা শুনেই ছাড়বে। এখন যে কিভাবে বোঝাই, আমি আমতা করে বললাম, আগে শাশুড়িকে ডাক দেন বলছি। আবার তাকে কেন ডাকতে হবে? ওরা মাম্মি ওদিকে আসে, থাক না। না হলে কিভাবে বোঝাবো আপনাকে? আমার কথা শুনে উনি শাশুড়িকে ডাক দেন। শাশুড়ি বেশ মাথায় কাপড় দিয়ে লজ্জা লজ্জা ভাব নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি তখন বললাম, আচ্ছা আম্মা, আপনি কি কখনো শ্বশুর আব্বার উপর রাগ করেছিলেন? শাশুড়িকে উদ্দেশ্য করে বলি। উনি আমার এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়, সেই সাথে ফিকে হেসে বলে, আরে কি যে বলো না তুমি, সে কি বলতে হয়? ওনার উপর কত রাগ অভিমান করেছি বলেই তো ঠিক লাইনে আসছে, আমাকে বিয়ে করেছে, না হলে বেটা পালাতো না। আচ্ছা, আর আপনার রাগ ভাঙানোর জন্য কি করতেন উনি? আমি তো বাবার বাড়িতে থাকতাম, উনি হুট করেই চলে আসতো, ফুল নিয়ে আসতো, সারা দিন রাত আমার বাড়ির সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতো। আর এমনি বাপের বাড়ি আসাটাও কঠিন ছিল, তার আগেই তো উনি যা পারতেন তাই করতেন থামানোর জন্য, বুঝো না? শ্বশুর আব্বা একটু কাশি দিলেন। শালা তো দেখি আমার ওপরের রোমান্টিক। ভালোই মেয়ে পটাতে ওস্তাদ ছিল। আমার মাকেই পটাতে পারলো না। পড়তো যদি সেমিয়ার বা জুনিয়র হতো, মা তো সিনিয়র ছিল। শ্বশুরমশাই, দেখো একটু বেশি হয়ে যাচ্ছে, আমি এমন করতাম না। যাও তো ভেতরে যাও। এই যে এখানে আনার জন্য রাগ করলাম, তুমি মেয়ের বিয়ের পরই চলে আসলে আমার কাছে। রাগ করেছিলাম, তুমি 2 ঘন্টা কান ধরেছিলে, ঢং করো এখন। এসব কি হচ্ছে রে মা? আমি সব সময় কান ধরে থাকতাম না, যখন তুমি সামনে আসতে তখনই কান ধরতাম, আর বুঝতাম আমি কখন থেকে তোমার জন্য কান ধরে দাঁড়িয়ে আছি। পেটে মানুষ। ও আচ্ছা, 2 নাম্বারই না, তোমার সাথে কথা বন্ধ। সকালে মিষ্টি জাতীয় খাবার বন্ধ, চা খাওয়া বন্ধ, সব জামাই খাবে এখন। বাবা ওরে কিছু দিবা না, পায়ে শো অফ। এই রে, নতুন শাশুড়ি তো দেখি আমার বইয়ের থেকেও 2 ডিগ্রি উপরে। দরজার কাছে দাঁড়িয়ে নিয়ে আসা সব শুনেছে, সে হাসছে। যাক, ওইদিকে তাহলে নিয়ে আসা তার মাকে মেনে নিয়েছে, কিন্তু এখন শ্বশুরে কি হবে? বেচারা ভস্কানো চেহারায় তাকিয়ে আছে আমার দিকে। আর শাশুড়ি কথাগুলো বলে চলে গেল। আমি তো জাস্ট হা করে তাকিয়ে আছি। আসছিলাম নিজের মামলা সেট করতে, এখন ইনাদেরটাই বিগড়ে দিচ্ছি। আমার আজ কপাল খারাপ আছে। আমি একটু মিনমিন কণ্ঠে বললাম, এমন চেহারা করে লাভ নেই বাবা, বুঝতেই পারছেন আমার অবস্থা। তো শ্বশুরাব্বা, যা বলছিলাম, আপনার মেয়ে আমার ওপর অভিমান করেছে, তারই রাগ ভাঙাতে এখানে আসি। আর আপনারও সে সময় এসে পড়েছেন। এখানে এসে মই দিয়ে। বুঝেছি, যাও নিজের কাজ করে আসো, সব ঘেটে ঘ করেছ। আচ্ছা, কেটে পড়ি। নিয়ে আসার রান্নাও নাকি প্রায় শেষ। সে রুমে আসলো, আমিও রুমে এসে বসেছি। দরজাটা একটু বেড়ানো, ভেতরে গেলাম, দেখলাম নিয়াশা বারান্দায় দাঁড়িয়ে আছে। আমিও বারান্দায় গেলাম। নিয়াশাকে ডাক দিতেই পেছনে তাকালো। কি হয়েছে, এখানে কেন এসেছিস? লও, এটা কি কমনা? আমি আসবো না তো কি আসবে? হঠাৎ রেগে কেন শোনা? ওহ, মনে পড়েছে, তোমাকে যে একটা কাগজ দিয়েছিলাম সেটা পড়েছিলে? না। এখন পড়বে? দেখি কাগজটা সেখানেই পড়ে আছে। বজ্জাত মেয়ে একটু দেখলোও না। আমি হাতে তুলে দিলাম। নিয়াশা কাগজ নিয়ে পড়তে শুরু করে। কাগজে লেখা, নিয়াশা তুমি প্লিজ ফিরে আসো। আমি ওয়াদা করছি যে আর কখনো সিগারেট খাওয়া তো দূরের কথা, নামও নেব না। আর কখনো মিথ্যাও বলবো না। 2-1টা ভুলে বলে ফেলতে পারি। আর কখনো দেরি করে বাসায়ও ফিরবো না। তোমায় না জানিয়ে কিছু করবো না। তুমি প্লিজ ফিরে আসো। তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। তোমাকে সামনে না রেখে খেলে আমার খাওয়া হয় না। বাই দ্য ওয়ে, বাসায় রান্না হয়নি, আমি না খাওয়া। প্লিজ ফিরে আসো।
নিয়াশা পড়ার শেষে কাগজ নামিয়ে দেখে আমি হাঁটু গেড়ে বসে তার দিকে একটা হাত বাড়িয়ে দিয়েছি। যাবে সাথে? না, তুমি বাসা থেকে বেরো। মানে? যেতে বলছি যাও। যাবে না আমার সাথে? না। আচ্ছা ঠিক আছে। যথাসম্ভব মন খারাপের ভাব নিয়ে কথাটা বললাম। এরপর আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে যায়। শ্বশুর আব্বা আটকানোর চেষ্টা করলেও থামি না। নতুন শাশুড়িও কয়েকবার ডাকলো, কে শোনে কার কথা। আর থাকবই না। কি ভেবেছে জাস্ট একটু সামান্য ভুলের জন্য এত রাগ, এত দাম? থাক, দরকার নেই। থাকুক সে তার মতো, আমার আর দরকার নেই। এত কিছু হলো অথচ সে তার রাগ নিয়ে আছে। থাকুক ভাই, লাগবে না আমার এত কাহিনী। বাসায় গিয়ে সরাসরি বিছানায় গিয়ে শুয়ে পড়ি, এদিক ওদিক করি, ঘুম ঠিকই আসে না। ঠিক 9টার দিকে আমার ঘুম আসে। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে হঠাৎ কেন যেন খুব মজা লাগছে। কিছু নরম একটা যেন জড়িয়ে ধরে আছি। কোলবালিশকে জড়িয়ে ধরে যে এত মজা আগে জানতাম না তো। যাক, নিয়াশা ফিরে আসলে তাকে টাচই করবো না, সারাদিন একে নিয়েই পড়ে থাকবো। বুকটা কেমন জানি ভারী ভারী লাগছে। উফ, কি যেন মুখের উপর জ্বালাচ্ছে। হাত দিয়ে বোঝার চেষ্টা করলে দেখি চুল, কিন্তু চুল কোথা থেকে আসবে? আমার তো এত বড় চুল নেই। তার মানে পেট নিয়ে আসলো নাকি? থুম করে ঘুম থেকে উঠে পড়ি। উঠে দেখি প্রায় দুপুর হয়ে গেছে। নিচের বুকের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে আছে। চুলের জন্য দেখতে পাচ্ছি না মালটাকে। চুলটা সরিয়ে দেখি নিয়াশা। কিরে বউ আমার এখানে কেন? নিয়াশাকে ডাক দিলাম। কিরে কি হয়েছে, কে তুই? বিরক্ত করো না তো, ঘুমাবো। তোমার জন্য সারা রাত ঘুমানো হয়নি, পরে বলবো না। না, এক্ষুনি বলো এখানে কি? বলে ধাক্কাতে থাকলাম। সে আরো বিরক্ত হয়। তোমার সমস্যা কি? বাসার এক্সট্রা চাবি ছিল, ওটা দিয়ে খুলে বাসায় এসেছো। তুমি আসার পরেই আসছি। এই বলে আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। উফ, নিয়াশাকে ধরে বিছানায় নামিয়ে তার উপর চড়ে বসলাম। আর দুই হাত বিছানায় সাথে আটকে ধরে আছি। এখানে কেন আসছো? এমনি ইচ্ছে হলো। ও, তোমার যখন কোষে চলে যাবা আবার যখন এসে ফিরে আসবা, আর আমার কথার কোনো দাম নেই। ভালো। এই বলে তাকে ছেড়ে দিয়ে তার বিপরীত মুখ করে শুয়ে পড়লাম। প্রচণ্ড রাগ হচ্ছে তার উপর। 2 মিনিট পর নিয়াশা ধাক্কাতে থাকে। এই শোনো শোনো। কি? এদিকে ফেরো। কি জন্য? ফেরো না। তার দিকে ফিরলাম। সে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে বলো? আমি কি একটু অভিমান করতে পারি না? তোমাকে তখনই মাফ করেছিলাম, জাস্ট তোমাকে সারপ্রাইজ দেবো বলে তখন আসেনি। এখন আর আমার উপরে অভিমান করো না। তো তুমি আমার সাথে কথা বলবে না? জানি না, এই কথা বলতে দেরি, এতেই 2 ফোঁটা পানি পড়ে গেছে তার চোখ থেকে। এবার বন্যা হয়ে যাবে সিরিয়াসলি না আটকালে। বড্ড মায়াবী লাগছিল চেহারাটা। হাত দিয়ে চোখের পানি মুছে দিলাম, আর হাত দিয়ে মাথা উঁচু করে মাথায় হালকা করে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরি। কিন্তু দেরি হয়ে গেছে। কান্না করতে শুরু করে দিয়েছে। নিয়াশা আমার বুকে মুখ গুজে কান্না করতে থাকে। সরি প্লিজ, এমন করো না। চুপ, একদম নো কান্নাকাটি। হুম। আজকে মনে হয় না আর অফিস যাওয়া হবে। সারা দুপুর পর্যন্ত ঘুমাবো, এরপর ঘুরতে যাব, ফুচকা খাবো। ওকে? তার আগে মা রান্না করে পাঠিয়েছে, সেগুলো খেতে হবে। আচ্ছা, খাইয়ে দেব। আচ্ছা। গোড়ার নাম শুনে কান্না বন্ধ। বাহ, ভালো। নিয়াশাকে ওভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে দিয়ে পাড়ি দিলাম। আর কি, আর পারলে নিজেরাও বিয়ে করেন, আর আমাদেরটা আমাদের মতো থাকতে দেন। আর আমাদেরটা দেখে লাভ নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।